আমার নাম রিপা। আমি একজন ডিভোর্সি নারী। আমি যে ডিভোর্সি নারী এই কথাটা এখন প্রাউডলি বলতে পারলেও আজ থেকে 5 বছর আগে এই কথাটা আমার জন্য একটা বড় অভিশাপ ছিল। আমি ডিভোর্সি হওয়ার কারণে পরিবার, পরিবেশ, আমার আত্মীয় স্বজন কেউই আমাকে সহজভাবে মেনে নিয়েছিল না। বলবো না পরিবার আমাকে ফেলে দিয়েছিল, কিন্তু আমি যে পরিবারের বড় একটা বোঝা, সেটা মা বাবার আমাকে নিয়ে করা দুশ্চিন্তা, আত্মীয় স্বজনের বলা কটু কথা, যেগুলো দেখে বা শুনে আমি বুঝতে পারতাম। কেটে যায় এভাবে একটা বছর। অবহেলা, অযত্ন, গণ্যহীন, এভাবে আর কতদিন। যখন সহ্যের সীমা আমার ছাড়িয়ে গেল, তখন মনে মনে কঠোরভাবে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমাকে ঘুরে দাঁড়াতে হবে। পরিবার কি বলবে, সমাজ কি বলবে, মানুষ কি ভাববে, এই বদ্ধতা থেকে আমাকে বের হতে হবে। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। নতুন একটা চ্যালেঞ্জ, ঘুরে দাঁড়াতে হবে আমাকে। নতুন এক আমিকে জন্ম দিব। কি ভেবেছেন বাড়ি থেকে বের হয়েছি? এই সিদ্ধান্তর বাস্তব রূপ দেওয়া এত সহজ ছিল আমার জন্য? মোটেও না। কারণ আমার জন্ম হয়েছিল খুবই কনজারভেটিভ একটা পরিবারে, এবং আমি বেড়ে উঠেছি খুব কনজারভেটিভ একটা পরিবেশে। যাই হোক, চলে আসলাম ঢাকায়। ঢাকাতে আসার পর জীবনটা এত বেশি চ্যালেঞ্জিং হয়ে যায় আমার। আমি কোথায় থাকবো, কি খেয়ে বেঁচে থাকবো, বিশ্বাস করেন এইটুকু সামর্থ্য আমার ছিল না। শুধুমাত্র ঢাকায় থাকা খাওয়ার টাকা জোগাড় করার জন্য খুব অল্প বেতনের চাকরি খুঁজতাম। বিশ্বাস করেন কোথাও আমার চাকরি হয়নি। পরিচিত এক বড় ভাই ছিল, একদিন তার কাছে ফোন দিলাম চাকরির জন্য। উনি আমাকে বলেছিলেন 2 দিন পরে আমাকে জানাবে। ঠিক 2 দিন পর উনি আমাকে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলেন আমার জন্য একটা চাকরি দেখেছেন। বিশ্বাস করেন আমি কি পরিমাণ যে খুশি হয়েছিলাম। কিন্তু সেই চাকরিটার জন্য সিকিউরিটি মানি হিসেবে আমাকে 10,000 টাকা দিতে হবে। কি বলবো বলেন, এতটাই বোকা ছিলাম। এরকম যে হয় না বা কখনো হতে পারে না, এটা তখন আমি বুঝতাম না। টাকা যাক, প্রবলেম নেই, কিন্তু চাকরি আমার লাগবে। কিন্তু টাকা কোথায় পাবো, সেই টেনশনে সারা রাত ঘুমাতে পারিনি। ফাইনালি আমি আমার কানের দুল এবং হাতের আংটিটা বিক্রি করি, ওনাকে টাকাটা দিয়ে দিলাম। উনি আমাকে জানালেন সব কিছু ওকে হলে অফিস টাইম এবং অফিসের অ্যাড্রেস আমাকে দিয়ে দিবেন। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 1 মাস, 1.5 মাস, 2 মাস। উনি আমার চাকরি ম্যানেজ করা তো দূরের কথা, একটা সময় আমার ফোন পিক করাও বন্ধ করে দেয়। আমি টোটালি আশাহত হয়ে যাই। মনে মনে ভেবেই নেই সম্ভব না, আমার বাসায় ফিরে যেতে হবে। একদিন হস্টেলে খুব কান্নাকাটি করছিলাম। পাশের রুম থেকে বড় আপু আমার কান্না শুনে আমার কাছে আসে এবং জিজ্ঞেস করে আমি কেন এভাবে কান্না করছি। আমি সেই আপুটার কাছে আমার সকল কষ্টের কথা খুলে বলি এবং আপু আমার সমস্ত কথা শুনে আমাকে বলেন কান্না করার দরকার নেই, আমি দেখি আমি তোমার জন্য কি করতে পারি। ঠিক 3 দিনের মধ্যেই আপু আমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে। আমি যে কি পরিমাণ খুশি হয়েছিলাম চাকরিটা পেয়ে। মনে হচ্ছিল আমি নতুন জীবনের সন্ধান পেয়ে গেছি। প্রথম দিকে আমার একটু বুঝতে কষ্ট হলেও পরে ধীরে ধীরে জবে আমি অনেক ভালো করতে শুরু করি। অফিস থেকে যে পরিমাণ স্যালারি আমি পেতাম, নিজের খাওয়া দাওয়া সহ বাসায় আমি কিছু টাকা পাঠাতে পারতাম। তারপরেও আমার কাছে কিছু টাকা থেকেই যেত, কিন্তু সুখ বেশি দিন আমার কপালে সইল না। 8 মাসের মাথায় জবটা আমার ছেড়ে দিতে হয়। জব কেন ছাড়তে হয় জানেন? প্রথমত আমি তো ডিভোর্সি। আমাদের সমাজে উপরতলার কিছু মানুষ থাকে যারা ভেবেই নেয় ডিভোর্সি মেয়েদেরকে যাই বলবো তারা তাতেই রাজি হয়ে যাবে। অফিস কলিগ, সিনিয়রদের বাজে প্রস্তাব, বসের কফি খাওয়ার অফার, ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান, সব কিছু মিলে জবটা করে যাওয়া আর সম্ভব হচ্ছিল না। আপনারা যারা এই যে মেয়েদের জব করেন, আপনাদের কি মনে হয় নারীদের জব করা এত সহজ? কর্মক্ষেত্রগুলো আসলেই নারীদের জন্য কি সিকিউর প্লেস? কখনোই না। বাইরের সৌন্দর্য আর ভেতরের নোংরামি, এই দুইটা টোটালি একটা আলাদা রুম। যারা সম্মানের ভয় পায় তারা ম্যাক্সিমাম জব করতে পারে না। যাই হোক, জব করে নিজের গচ্ছিত যে পরিমাণ টাকা ছিল সেই টাকা দিয়ে নিজে নিজে ছোট্ট একটা ব্যবসা শুরু করি। আমার এই ছোট্ট বিজনেস নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কত স্ট্রাগল করেছি বিজনেস নিয়ে আমি। অনেকবার ভেঙে গিয়েছি, আবার উঠে দাঁড়িয়েছি। ফাইনালি আমি সফলতার মুখ দেখেছি। হয়তোবা অনেক বড় কিছু করতে পারিনি, কিন্তু নিজে চলতে পারি, পরিবারকে চালাতে পারি, নিজের ছোটখাটো স্বপ্ন পূরণ করতে পারি, আলহামদুলিল্লাহ। লাইফে যতই ঝড় আসুক না কেন, আপনি যদি কঠোর পরিশ্রমী হন আর নিজে যদি ইচ্ছাশক্তি থাকে, জীবনটাকে সেভাবেই সাজানো যায় যেভাবে আপনি চান।